আসসালামু আলাইকুম। গল্প দ্য সাইলেন্ট ম্যানর, লেখনীতে ডায়না ইমরোজ লাকি। পর্ব ৪২। রাত ১১টার দিকে আহির চৌধুরীর নিবাসনের চৌহদ্দি পেরিয়ে অর্শ নিয়ে ভেতরে ঢুকলো। এত রাতে কেউ জেগে নেই বলেই ধারণা ছিল, কিন্তু তার ধারণা ভুল। ঘরের ঠিক ৯-১০ হাত পেরিয়ে পশ্চিম দিকটায় আমজাদ চৌধুরী ছড়ি ঠুকে ঠুকে পায়চারি করছেন। এক হাত তার পেছনে, দৃষ্টি তার মাটিতে, চোখের ছাউনির আড়ালে যেন তার বিস্ময়ের ছাপ। আহিরের চোখে প্রথমেই সে পড়ল, এরপর অর্শশালার দিকে এগিয়ে গেল। অর্শ রেখে আমজাদের কাছে হাজির হলো। আমজাদকে লক্ষ্য করে বলল, আপনি এত রাতে বাহিরে ঘুমাবেন না? এটা গোয়েন্দাদের প্রশ্ন না সন্দেহ ঠিক বলা যাচ্ছে না। আমজাদ আহিরের কণ্ঠ পেল, তার থেকে পিঠ ঘুরে দাঁড়িয়ে তাকায়। পেছন ঘুরে দেখলো আহিরকে। তিনি ভীষণ গুয়াতুম্বির সাথে জবাব দিল, হাকিম বলেছে রাতে খাওয়া দাওয়ার পর হাঁটাচলা করতে, এতে হজম শক্তি বৃদ্ধি পায়, রাতে ঘুম ভালো হয়। আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে। আমজাদ প্রথম প্রশ্নের সময় স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, এখন পায়চারি শুরু করলেন। পায়চারি করতে করতে বললেন, আমার জীবনে কোনো চিন্তা নেই, সুখ ব্যতীত আমার জীবনে কিছুই নেই। থেমে আবার বললেন, তোমার আমাকে কেন মনে হলো আমি চিন্তিত? আহিরের মুখে হাসির রেখা টেনে বলল, আমার তো আপনাকে দেখে এমনটি মনে হয়েছে, তাই জিজ্ঞাসা করলাম। আপনি বিরক্ত হলে আমি দুঃখিত। আমজাদ প্রসঙ্গ পাল্টাতে বলল, তোমার তদন্ত কতদূর এগোলো? আহির স্বাভাবিকভাবেই জবাব দিল, আসামিকে শীঘ্রই ধরে ফেলব, অনেক তথ্য ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। যাও, ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও। আহির আর কথা না বাড়িয়ে ঘরের ভেতরে চলে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে সামনেই পড়ে বুলবুল। আহির বুলবুলকে বলল, রাদিফ মীর ঘরে আছে? আছে, তবে সাথে একজন লোক আছে, বৃদ্ধ, কেমন যেন চেহারা, আজই এসেছে। বুলবুল দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়তে যে বলেছে, নিশ্চয় তার কথাই বলছে। এটা ভেবেই আহির নিশ্চিত হলো। গলা পরিষ্কার করে বলল, আমাদের জন্য চা পাঠাও। এত রাতে চা? বুলবুল যেন অতিরিক্ত প্রশ্ন করলো। আমার কাজই হচ্ছে রাত জেগে তত্ত্ব জোগাড় করা, ঘুমালে হবে না, আগামীকাল গুরুত্বপূর্ণ কাজ আছে। বলেই আহির দৃষ্টি সরিয়ে ফেলল, যেন গভীর ভাবনায় ডুবে গেল। আমি চা নিয়ে আসছি, আর রাতের খাবারটাও আপনারা খেয়ে নেবেন, আমি টেবিলে রেখে দিচ্ছি। আপনারা বলতে আর কে কে খায়নি? সর্দার মীরবাবু, রাফিদ বাবু আর ওই লোকটা। আমজাদ খায়নি কথাটা শুনে বিস্মিত হলো আহির, কপাল কুঞ্চিত করে ফেলল। আমজাদ রাতে খায়নি, তবে বলল কেন খেয়েছে? রাতে খাওয়া দাওয়ার পর হাঁটাচলা করলে হজম শক্তি বৃদ্ধি পায়, তার মানে মিথ্যা বলেছে। আহির খানিকটা বিভ্রান্তি নিয়ে উপরে চলে গেল। তার ঘরের দরজা আগে থেকেই খোলা, ভেতর থেকে সিগারেটের ধোঁয়া আসছিল, গন্ধ আসছিল। আহির ভেতরে প্রবেশ করলো। মীর ও রাফিদ পাশের আড্ডাঘরে বসে আছে, সাথে অচেনা সেই অশ্বদারী লোকটি। মীরের হাতে সিগারেট, সিগারেট প্রায় শেষ পর্যায়ে, পরনে শুধু স্যান্ডো গেঞ্জি সাদা রঙের, সাথে কালো প্যান্ট, যেন শীত পালিয়েছে তার থেকে। অশ্বদারী লোকটি গম্ভীর মুখে বসে আছেন। রাফিদ কিছু বলছিল। মীর আহিরের দিকে তাকিয়ে বলল, অবশেষে আমাদের গোয়েন্দাবাবু প্রেম গোয়েন্দা সেরে এসেছে। আহির ক্লান্তি নিয়ে সোফাতে বসল, লম্বা নিঃশ্বাসের সাথে বলল, প্রেম গোয়েন্দা করেছি, তবে এটা সুফিয়ান এবং ফারদিনার। গৌরীদের বাড়ি গিয়ে ভালোই হয়েছে। ওর মা দ্য সাইলেন্ট ম্যানর বইটির লেখক সুফিয়ান হায়দারের সম্পর্কে জানেন, তাদের শেষ পরিণতি, তালুকদার বংশের পতন কিভাবে হয়েছিল। একজন আছেন যিনি আমাদের সমস্ত ঘটনা বলতে পারবে বলেই উনার ধারণা। মীর এবং রাফিদ ওর কথা শুনে একে অপরের সাথে চোখ আলাপ করলো। অচেনা লোকটি চোখ তুলে এবার আহিরের দিকে তাকালেন।
আহির এতক্ষণ পরে তার দিকে চাইল। শ্যামবর্ণের গোলাকার মুখমণ্ডল, চামড়া প্রায় অনেকটা কুঁচকে গেছে তার। আগে কখনো তাকে দেখেছে বলে নিশ্চিত হতে পারল না। তিনি বললেন, তাহলে দেরি কেন? এক্ষুনি বেরিয়ে পড়ো। মীর বলল, সে কে? কোথায় থাকে? কোথায় গেলে তাকে পাবো? আহির বলল, ওনার নাম সেলিম। বনজুরি এলাকায় তার বসবাস। এখান থেকে উত্তরে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত বনজুরি। গৌরীর মা একজন হাকিমের উদ্দেশ্যে কিছু বছর আগে গেলে তার হদিশ পান এবং উনি সব জানেন বলেই সে নিশ্চিত। তাহলে আমরা কবে যাব বনজুরিতে? রাফিদ জিজ্ঞেস করল। আগামীকাল। দেরি করে লাভ নেই, বলল আহির। মীর বলল, সেটাই ভালো হবে। অবশেষে হয়তো জানতে পারবো তাদের শেষ পরিণতি। ভাবলেই আমার শরীর কেন যেন জিম মেরে উঠছে। তবে কোনো কারণে আনন্দিতও হই। কোন কারণে? জিজ্ঞাসা করলো লোকটি। হয়তো ভালো কিছু ঘটেছিল, আমার মন বলছে। মন তো অনেক কিছুই বলে, তাই কি হয়? বলেই লোকটি বসা থেকে উঠে দাঁড়ালেন। বারান্দায় গিয়ে আকাশপানে চেয়ে রইল। আহির তাকে লক্ষ্য করে বলল, আপনার নামটা বললে ভালো হতো। নয় আপনাকে কি বলে ডাকবো? পরে জানবে। আপাতত চাচা ডাকতে পারো। আহির আর কিছুই বলল না। রাফিদ বলল, যত দ্রুত সম্ভব সুফিয়ান এবং ফারদিনার খোঁজ। এরপর মিলনকে যে অনাকাঙ্ক্ষিতভাবে খুন করেছে ওর খোঁজ। এই সমস্যাগুলোর সমাধান হওয়ার পর মায়ার বিয়ের আয়োজন করতে হবে। একজন মাওলানা আসবেন আগামীকাল। বাবা তাকে সাথে নিয়ে ছেলের পক্ষের সাথে কথা বলবেন, বিয়ের দিনক্ষণ ঠিক করবেন। আহির বলল, তোরা হয়তো সংস্কার খুব ভালো মানিস। বাবাই সংস্কার মেনে চলেন। রাফিদ কথাটি বলার পরক্ষণেই অচেনা লোকটি হালকা ঘাড় তাদের দিকে ঘুরিয়ে নিচু স্বরে রহস্যময় হাসি দিল। সকালটা আজ নিস্তব্ধ, অথচ চৌধুরী বাড়ির নিস্তব্ধতায় আজ যেন এক ধরনের অস্থিরতা লুকিয়ে আছে। পূর্ব আকাশে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। কড়িকাঠের ফাঁক দিয়ে সোনালি রেখা এসে উঠোনের মাটিতে পড়ছে। পাকা তিনতলা বাড়ির বারান্দা জুড়ে শিশির ভেজা বাতাসের গন্ধ মাটির সঙ্গে মিলেমিশে এক অপূর্ব স্নিগ্ধতা তৈরি করছে। এই শান্ত সকালের মধ্যেও আজ যেন কিছু একটার অভাব, কিছু একটা ভার। উঠোনের মাঝখানের পুরনো গাছের ছায়া লম্বা হয়ে পড়েছে, আর সে ছায়াতেই নীরব বসে আছেন আমজাদ। তার গায়ে সাদামাটা পাঞ্জাবি, চোখ দুটি অন্যমনস্ক। সকালবেলা সাধারণত অনুসারীদের হাঁক ডাক, রান্নাঘর থেকে হাঁড়ির শব্দ, গৃহস্থালির নিত্য চাঞ্চলতা সবাই থাকে। কিন্তু আজ সবকিছুই যেন বিষণ্ণ সুরে ডেকে গেছে। আমজাদের মুখে কথা নেই, দৃষ্টি দূরের ফাঁকা আকাশে স্থির ছিল, যেন বহুদিনের কোনো গোপন যন্ত্রণা এই স্নিগ্ধ সকালে চেপে বসেছে। অনুসারীরা পাশ দিয়ে গেলেও কেউ সাহস করে জিজ্ঞেস করতে পারে না কী কারণে এমন উদাসীন আজ সর্দার। হালকা বাতাস একবার বইতেই উঠোনের সামিয়ানা দুলে ওঠে, আর আমজাদের পাতানড়া দৃষ্টি যেন একটি দীর্ঘশ্বাস হয়ে ভেসে যায়। বাড়ির প্রতিটি প্রান্তে আজ তার এই অজানা উদ্বেগের ছায়া পড়েছে। তা কেউ না জানলেও শালুকও অনুভব করছে এই সকাল অন্য দিনের মতো নয়। গতকাল নাম না জানা অচেনা ব্যক্তির সাথে দেখা হয়েছিল আমজাদের। মীর এবং রাফিদ পরিচয় করিয়ে দিয়েছিল তার সাথে। বলেছিল দ্য সাইলেন্ট ম্যানর বইটির সেই ঘটনা ঘিরে তার সাথে পরিচয়। আমজাদ আগে থেকেই গল্প উপন্যাসের কাহিনী বিশ্বাস করেন না। গতকাল এই বিষয়ে এড়িয়ে গিয়ে বলেন, তোরা বাচ্চামি করছিস কর, এসবে আমায় জড়াস না। এরপর লোকটির সাথে আর কথা হয়নি। লোকটি দাঁড়িয়ে আছে বাগানের একটি ফল গাছের সামনে। লক্ষ্য গাছের দিকে থাকলেও ভাবনা অন্য কিছু। আমজাদ এমনটিই ভাবছেন। আমজাদের সামনে বেতের চেয়ার, এক কাপ চা রাখা, খাচ্ছেন না। শালুক দরজার সামনে এসে কভার করে দেখে গেছেন আমজাদকে। তাকে উদ্বিগ্ন দেখে শালুক চিন্তিত হলো। তিনি পুনরায় এসে দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে। দরজার চাপ থেকে দেখছেন আমজাদকে। কেউ হঠাৎ করে চুপচাপ হয়ে গেলে
অবশ্যই তাকে জিজ্ঞেস করা উচিত কি হয়েছে। শালুক জিজ্ঞেস করবেন ভেবে আমজাদের দিকে এগিয়ে আসেন। তার বাঁ পাশে দাঁড়িয়ে আদবের সাথে বললেন, শুনছেন? আমজাদ শালুকের প্রথম ডাকেই দৃষ্টি ঘুরালেন, তার দিকে তাকালেন, বললেন, কিছু বলবে? গতকাল থেকে দেখছি আপনি হঠাৎ করেই চুপচাপ হয়ে আছেন। কিছু কি হয়েছে? মিলনকে নিয়ে ভাবছেন না তো? যা হওয়ার হয়েছে। মিলনের মৃত্যু হয়তো ওভাবেই লেখা ছিল অন্যর হাতে। তবে খুনি যেই হোক, ওকে শীঘ্রই আহির শনাক্ত করে ফেলবে। আমাদের কারখানার যতটুকু দুর্নাম ছড়িয়েছে, সুনাম আবার ফিরে আসবে। আমজাদের কোনো জবাবের আশা যেন শালুক করলেন না। নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিলেন। আমজাদ শালুকের দিকে কটমট চোখে তাকালেন। শালুক দৃষ্টি নত করে ফেললেন। আমজাদ বললেন, মহিলাদের বুদ্ধি বেশি, অকাজের বুদ্ধি। আমি যা ভাবছি সেসবের সাথে তোমার ভাবনার কোনো অংশই মিলেনি। তাহলে বলুন, কি হয়েছে আপনার? আপনাকে চিন্তিত দেখতে ভালো লাগে না। বলুন দয়া করে। শালুক করুণ কণ্ঠে যেন অনুরোধ করলো। আমজাদ এবার বিপাকে পড়ল। শালুক তার দিকে এগিয়ে এলো, আমজাদের কাঁধে হাত রাখলো। আমজাদ হঠাৎ শালুকের স্পর্শ পেয়ে চমকে উঠলেন। নিবিড় কণ্ঠে বললেন, পাশে বসো। শালুক বসলেন, বেশ আগ্রহ নিয়ে। সে আমজাদের চিন্তার কারণ জানার জন্য যেন ব্যাকুল হলেন। আমজাদ বললেন, আমি গত কদিন ধরে বাজে স্বপ্ন দেখছি। বলেই মুখের অভিব্যক্তি অন্ধকার বানিয়ে ফেললেন। কি দেখেছেন? আমি দেখলাম মায়া বিয়ের বেনারসির বদলে বিধবা শাড়ি পরেছে। আমজাদের মুখে এমন কথা শুনে শালুক আতঙ্ক চোখে হকচকিয়ে উঠলেন। বললেন, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমিও গত রাতে একই স্বপ্ন দেখেছি। তখন থেকেই মনটা বিষিয়ে আছে। আমজাদ নিজের অভিব্যক্তি পুনরায় পাল্টালেন। শালুককে চিন্তিত দেখতে তারও ভালো লাগে না। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, শুনো, আজ মায়ার বিয়ে নিয়ে মাওলানা গিয়াসউদ্দিন হাফিজের সাথে আলোচনা করব। তাকে স্বপ্নের বিষয়টি জানাবো। উনি আশা করি স্বপ্নের ব্যাখ্যা দিবেন, আর ভালো কিছুই হবে। শালুক আর কিছু বললেন না, চোখ ক্লান্ত করে মাটিতে চাইলেন। বনজুরি গ্রাম নিস্তব্ধ। দুপুর গড়িয়ে বিকালের আলো নামতে শুরু করেছে, কিন্তু কোথাও কোনো হইচই নেই। বাতাস যেন থমকে আছে, তাল গাছের পাতা নড়ে না। দূরের বাঁশবাগানের ভেতরও কোনো শব্দ নেই। মাঝে সাঝে বনের গভীর থেকে ভেসে আসে এক অচেনা পাখির ডাক। মাটির পট্টা ফাঁকা, ধুলো চুপচাপ পড়ে আছে। মাটির ঘরগুলো দরজা আটখোলা রেখে যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করেছে কিসের যেন। ছোট নদীর ধারে জলের উপর সোনালি আলো পড়ে আছে। পানি ঢেউ অদ্ভুতভাবে স্থির। গ্রামের মানুষ কেউই বাইরে নেই, কেউ মাঠে কেউ উঠানে, কিন্তু সবার যেন এক অজানা নীরবতাকে সম্মান জানিয়ে গলা নামিয়ে রেখেছে। বাতাসের মধ্যে হালকা ভেজা গন্ধ, আর নিস্তব্ধতার ভিতর দিয়ে মনে হয় বনজুরি কোনো গোপন কথা লুকিয়ে রেখেছে। আজ সেই গোপন খোলাসা যেন খুলে যাবে। দীর্ঘ সময়ের ব্যবধানে আহির, মীর এবং রাফিদ বনজুরি মরুভূমির পথ পাড়ি দিয়ে পৌঁছেছে। আজ যেন যেভাবেই হোক তাদের তালুকদার বংশের পতনের মূল কারণ সুফিয়ান ফারদিনার শেষ পরিণতি জানতেই হবে। চারিদিকে বেশ নিস্তব্ধ, শুনশান, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। আহির দূর দূরান্তে চোখ মেলালো, কাউকেই দেখা যাচ্ছে না। মীর এদিক ওদিক তাকালো। রাফিদ তখন হঠাৎ পেছন দিকে তাকালো। একজন আধবয়সী মহিলা আসছেন, হাতে বাজারের ব্যাগ। খুব দ্রুত পায়ে হেঁটে বোধহয় বাড়ি ফিরছেন। রাফিদ বলল, কেউ আসছে এদিকে। আহির অর্শের পৃষ্ঠা থেকে নেমে দাঁড়ালো। অচেনা মহিলাটির সম্মুখে দাঁড়ায়। প্রথম একটি শব্দই তাকে দাঁড় করিয়ে দিল। খালা। উনি দাঁড়িয়ে পড়লেন। তিনজন অশ্বদারীকে দেখে প্রথমত অদ্ভুত রকম ভয় পেলেন। বনজুরি গ্রামে অশ্বদারীদের দেখে অবাক হলেন। এই গ্রামে অশ্বচালক কেউ নেই। উনি বললেন, তোমরা কারা? এই গ্রামে নতুন মনে হইতেছে। আহির এবং মীর একে অপরের দিকে তাকিয়ে আহির বলল, আচ্ছা খালা, এই গ্রামে সেলিম নামের কেউ আছে?
মহিলাটি ভাবলেন বেশ কিছুক্ষণ, এরপর নীরব কণ্ঠে জবাব দিলেন, হু আছে একজন। কেন? উনার সাথে আমাদের গুরুত্বপূর্ণ কাজ আছে, বলল মীর। মহিলাটি এবার ভাবলেশীনভাবে বললেন, তোমাদের কি কোনো সমস্যা আছে? সমস্যা মানে? রাদিফ ওনার দিকে একটু এগিয়ে গেল। কারণ উনার তো একজন পণ্ডিত আসিল। বাক্যটি শুনে পুনরায় তারা সাহসই করল। আহির ওনার টেনে মিথ্যা বলল, হ্যাঁ ঠিক ধরেছেন, সমস্যা আছে আমার বন্ধুর। বলেই রাফিদকে লক্ষ্য করে দেখালো। রাফিদ দুই কোমরে হাত দিয়ে কিছু বলতে চাইলো, আবার থেমে গেল। কোথায় পাওয়া যাবে তাকে? মীর জিজ্ঞাসা করলো। আমার লগে আহ, বলে হাঁটা শুরু করলেন তিনি। তারা তিনজনও উনাকে অনুসরণ করে অর্শ নিয়ে ধীর গতিতে চলতে লাগলো। সেলিমের বাড়িতে তারা উপস্থিত হয়। মাটির স্যাঁতস্যাঁতে ঘর, দুটো গরু বাঁধা ঘরের সামনে। ঘরটির পেছনের দিক থেকে ধোঁয়া উঠছে, সিদ্ধ ভাতের গন্ধ বেশি আসছে। সন্ধ্যার পরপর সময়টাতে রান্নার বিষয়টি অস্বাভাবিক হলেও কেউ সারাদিনের কাজে ব্যস্ত থাকলে সন্ধ্যা অথবা রাত তার জন্য উপযুক্ত সময়। অচেনা মহিলাটি সামনের দিকের ঘরটি দেখিয়ে বললেন, সেলিম ভাই ঘরেই আছেন, বলেই সরু কণ্ঠে ডাকলেন, সেলিম ভাই আপনার কাছে বিন্দেশ থেকে লোক আইছে, বাইরে আহেন। সবাই অপেক্ষা করছে, ঘর থেকে সেলিম বের হওয়ার অপেক্ষায়। অচেনা মহিলাটি বললেন, তোমরা অপেক্ষা করো, উনি হয়তো কাম করতেছে, এখনই আইব। বলে তিনি চলে যান তার পথে। ঘর থেকে এখন পর্যন্ত কেউ বের হয়নি। অন্যদিকে সন্ধ্যার উল্কোকিতর আঁধারে চারদিক কিছুটা ঝাপসা, খানিকটা কুয়াশায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সাথে শৈত্যপ্রবাহ বেড়ে যাচ্ছে। বঞ্জুরি গ্রামে শীততাণ্ডব বরাবরই তীব্র। তাৎক্ষণিক গরুর গলা থেকে ঘন্টার টুংটাং শব্দ আসলো। শব্দ পেয়ে ঘর থেকে একজন বৃদ্ধা বেরিয়ে আসলেন। লণ্ঠনের আলোয় চোখ দুটো লাল টকটকে দেখাচ্ছে, চামড়া ঝুলে গেছে, মাথা সহ পুরো শরীর চাদরে ঢাকা। ওনার চোখ পড়ল মীরের দিকে। তার গলার রত্নখচিত প্যান্ডেট লকেটটি লণ্ঠনের আলোয় চিকচিক করছে। ঘুরে ঘুরে তাদের তিনজনের দিকে তাকালেন, এরপর লণ্ঠন হাতে চলে গেলেন গরুর দিকে। কিছু খড় জল ওদের ঠিকঠাক করে খেতে দিল। বিড়বিড় করে কিছু বলছিল, যা আহিরদের কানে আসলো না। সেলিমের আচরণ বড়ই অদ্ভুত মনে হলো। সেলিম গরুর ঘর থেকে বেরিয়ে আহিরদের ভ্রুক্ষেপ না করেই ঘরের ভেতর চলে যেতে চাইল। আহির তাকে লক্ষ্য করে বলল, শুনুন চাচা, আপনার সাথেই দেখা করতে আসছিলাম, আমাদের দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন। সেলিম থম মেরে দাঁড়িয়ে পড়ল, চোখ তুলে শুধু ঘাড় ও মাথা ঘুরিয়ে তাকালেন তাদের দিকে। তিনটি মুখ তার কাছে যেন ভয়াবহ মনে হচ্ছে। তাদের গ্রাহ্য না করে ঘরের ভেতর প্রবেশ করতেই আহির এগিয়ে গেল ওনার সদর দরজার সামনে। দরজায় হাত দিয়ে আহির কিছুটা রেগে গেল। আপনি কি আমাদের কথা শুনছেন না, নাকি এড়িয়ে যাচ্ছেন? সেলিম বললেন, কি চাই তোমাদের? কি চাই সেটা শুনতে হলে নিশ্চয় আপনাকে আমাদের সাথে স্থির হয়ে কথা বলতে হবে, আহির বলল ক্ষিপ্ত কণ্ঠে। সেলিম চোখগুলো বড় বড় করে আহিরের দিকে চেয়ে বলল, তোমরা বলো, আমি শুনছি। সেলিমের উদ্ভ্রান্ত কণ্ঠ, আমরা রশিদ তালুকদারের বংশ নিয়ে কথা বলতে চাই। সুফিয়ান ফাদিনার কি হয়েছিল সেই নিয়েই কথা বলতে চাই। আমরা সংবাদ পেয়ে এসেছি, আপনি এই বিষয়ে সব জানেন, তাই কিছু না লুকিয়ে সবটা বলুন। সেলিমের হাতটি হঠাৎ করেই কেঁপে উঠল। লন্ঠন নড়ছে অস্বাভাবিকভাবে, সাথে চোখ দুটো মার্বেলের মতো বড় হয়ে গেছে। আহির দরজা থেকে হাত সরিয়ে ফেলল। মীর এবং রাফিদ ঘরের বারান্দায় এসে দাঁড়ালো সেলিমকে কাঁপতে দেখে। মীর বলল, আপনি ঠিক আছেন? সেলিম কোনো কথা না বলে শান্ত হলো। নিজেকে সামলে বললেন, ভেতরে এসে বসো তোমরা। সেলিমের চুলায় ভাত ছিল, প্রায় ভাত পরিপূর্ণ সিদ্ধ হয়েছে। ভাতটা তোলার কথা বলে রান্না করে আসলো। আহির আড়ালে নজর রাখলো ওনার উপর, যদি পালিয়ে যায়
কাউকে প্রমাণ ব্যতীত কোনো কিছুর জন্য মিথ্যা দোষ দেওয়া, সন্দেহ করা মোটেও উচিত নয়। কিন্তু একজন ডিটেকটিভের মন এখন সর্বদা সন্দেহে ভরপুর থাকে যে। সেলিম হাত তুলে কাঁপা কাঁপা শরীরে ঘরের ভেতরে এসে বসলেন। পিড়িতে আহির, মীর, রাদিফ একটা পার্টিতে বসে আছে। মীর বলল, এবার বলুন কি হয়েছিল সেদিন? তালুকদার বংশের পতনের কারণ। সুফিয়ান কোথায়? তার লেখা দ্য সাইলেন্ট ম্যানর বইটি অসম্পূর্ণ কেন? ফারদিনা সত্যটা যাচাই না করেই চলে গিয়েছিল কেন? আহির সব প্রশ্নের ঝামেলা একসাথেই শেষ করতে চাইল। সেলিমের চোখে অজস্র জল বেশি উঠছে। লন্ঠনের আলোয় চোখগুলো চিকচিক করছে। স্পষ্টভাবেই সে জল ফুটে উঠছে। মীর বলল, আপনি কাঁদছেন কেন? ওই কথা, যার মনে পড়ে সেই কাঁদে। তোমরা জানলে তোমরাও কাঁদবে। কি হয়েছিল বলুন? রাফি তাড়া দিল। ফারদিনা পালিয়ে যায়নি বললেন সেলিম। তাহলে কোথায় ছিল? বলল আহির। লন্ঠনের সোনালি আলোয় অতীতের সেই ঘটনা যেন বেশ উঠল সেলিমের কণ্ঠের সাথে তাদের সামনে। সুফিয়ান লেখা থামিয়ে সেই কখন থেকেই পাগলের মতন সিগারেট টানছে। বারান্দায় বসে সুলেমান পাশে বসেই চোখের সামনে একজন সুস্থ সবল মানুষকে যেন পাগল হতে দেখছে। ফারদিনা আমার সত্যটা না জেনেই আমায় ছেড়ে চলে গেছে। এখন তোরাও আমাকে হারিয়ে ফেলবি। কথাটি সুলেমানের আশেপাশে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। ওর ভেতরটা তখন কেঁপে কেঁপে উঠছিল। সুফিয়ানের হাবভাব হঠাৎ করেই যেন হিংস্র পশুর মতো হয়ে গিয়েছে। শব্দে প্রকাশ না পেলেও তার ভয়ঙ্কর চোখগুলো, পুরো শরীরের অভিব্যক্তি তার বারবার মনে করিয়ে দিচ্ছে। সুলেমান ডুব গিলে শান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করল, এভাবে বসে থাকবেন? এত সিগারেট টানবেন না? আপনাকে পাগল পাগল লাগছে। সুস্থ থেকে কি হবে? যাকে ভালোবেসেছি তাকেই পাইনি। ভালোবাসার মানুষকে নিজের করে না পেলে মানুষ অর্ধেক পাগল হয়। আর যদি ভুল বুঝে স্বপ্নের প্রিয়সী দূরে চলে যায়, তখন মানুষ পুরোপুরি পাগল হয়ে যায়। তেমে পাগলের মতন চোখের জল মিশ্রিত হাসি এনে বলল, জানিস সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি? যখন নিজের চিৎকারও নিজের কানে পৌঁছায় না, তখন মনে হয় বহু আগেই মরে গেছি, শুধু দেহটা এখন পড়ে আছে। বলেই কেঁদে উঠল সুফিয়ান। সুলেমান সান্ত্বনা স্বরূপ বললেন, এভাবে কাঁদবেন না। আপনার মতো শক্তপোক্ত মানুষটা এভাবে দুর্বল হয়ে একজন নারীর জন্য কান্নাকাটি করছে, মানা যায় না। শান্ত হন। শান্ত নদীর মতোই শান্ত ছিলাম। আজ ফারদিনা আমাকে উত্তাল করে রেখে গেছে। আপনি কি নিশ্চিত সে আপনাকে সামান্য কারণেই সন্দেহ করে চলে যেতে পারে? সুফিয়ান হঠাৎ করেই মর্মান্তিক চোখে সুলেমানের দিকে দেখল। সুলেমান আবার বলল, জাহাজ বন্ধ। তাহলে আপনি তার ভাইদের কথা মেনে নিয়ে নিজেকে টুকরে টুকরে মারছেন কেন? সত্যটা আমরা যাচাই করতেই পারি। কোন সত্য? সুফিয়ান যেন অবুঝের মতো প্রশ্ন করল। আমার মনে হয় সে অভিমান করে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। চলুন আমরা কৌশলে খুঁজে দেখি। সুফিয়ান সুলেমানের কথাটা মেনে নিল। সে এবার গভীর ভাবনায় ডুবে গেল। আজ তালুকদার বাড়ি যাওয়ার পর থেকে কে কি বলেছে সব কিছু শুরু থেকে ভাবতে শুরু করলো। সেকেন্ড কয়েক পর চোখ মেলে তাকালো। সুলেমানকে বলল, তুই ঠিকই বলেছিস, তবে লুকিয়ে লুকিয়ে নয়। আজ ওদের সরাসরি সামনে যাব। বলে সিগারেটটা ফেলে দিল। বারান্দা থেকে উঠে ঘরের ভেতর প্রবেশ করলো। সদর দরজাটা বন্ধ করে দিল। মিনিট 10 পর লাল মিয়া সহ সবাই, বদরু, হাবলু, সুফিয়ানের বাড়িতে উপস্থিত হয়। ঠিক সেই মুহূর্তে সুফিয়ান দরজাটা খুলে ঘর থেকে বের হয়, তবে অন্যরূপে। তার গায়ে গাঢ় কালো কোট, কালো বোতামে সন্ধ্যার আলো চিকচিক করে উঠছে। বা কাঁধে কালো পশমের শালটা ঝুলে আছে, আর কোমরে প্রাচীন স্টাইলে বাঁধা তলোয়ারখানা তাকে আরো প্রভাবশালী করে তুলেছে। মুখে পাতলা দাড়ি, খুব যত্নে ছাঁটা, আর চোখ দুটো যেন ইস্পাতের মতো ধারালো হয়ে উঠেছে।
সেই চোখে এমন ঠান্ডা আত্মবিশ্বাস, যেন পুরো আলিমনগর তার নোকে আটকে গেছে। কিন্তু আজ সুলেমান দেখল ভিন্ন কিছু। লাল মিয়ার ঠোঁটের কোণে অচেনা এক হাসি, চোখে যেন তীব্র আশ্চর্যের ঝিলিক। এই মানুষটা কি সত্যি শুধু একজন কৃষক, নাকি তার ভেতরে লুকিয়ে আছে আরেক রূপ? সুলেমান থমকে গেল। মুহূর্তের মাঝেই বুঝে গেল, আজ সে যে মানুষটিকে দেখছে সে আগের সুফিয়ান হায়দার নয়। তার ভেতর কিছু বদলে গেছে। আর সেই পরিবর্তিত রূপ দেখে সুলেমান অবাক হয়ে শুধু ফিসফিস করে বলল, এই এমন কেমন রূপ আপনার? শহরের বাবুদের মতো লাগতেছে আপনাকে। সুফিয়ান ফিসফিসিয়ে বলা বাক্যটি শুনে ফেলল। তলোয়ারটা হাতে নিয়ে বলল, আমার আসল রূপ ওরা দেখবে। বয়সে কোনো প্রকার ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ভীষণ অসুস্থ। একদিকে গলা বসে গেছে, তার উপর সর্দি, নিঃশ্বাসই নেওয়া যাচ্ছে না। তারপরও খুব কষ্ট করেই ভয়েসটা এডিট করেছি।